আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরান দাবি না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। পশ্চিম তীর নিয়ন্ত্রণে নতুন নিয়ম, দখল স্থায়ী করছে ইসরায়েল। বিক্ষোভের পর ইরানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কঠিন পরিণতির আশঙ্কা। আরও থাকছে, গাজায় মানুষ বাষ্পীভূত, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। সর্বশেষ থাকছে, গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরান দাবি না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান শর্ত না মানলে খুব কঠোর কিছু করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, না হলে আমাদের খুব কঠোর কিছু করতে হবে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ওমালির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে বৈঠকের পর এ হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনার ফলাফল নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর কথা জোর দিয়ে বলেছেন ট্রাম্প। তিনি জানান, ওই অঞ্চলের জলসীমায় একটি বৃহৎ নৌবহর মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন রয়েছে। চ্যানেল ১২ ও অ্যাক্সিয়স জানিয়েছে, যুক্তরাষ্ট্র দ্বিতীয় একটি বিমানবাহী রণতরীও পাঠানোর কথা ভাবছে। এতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে। জানুয়ারি থেকে ইরানের ওপর সর্বাত্মক চাপ নীতি আবারও জোরদার করেছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাবাহিনী প্রস্তুত এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম। গত মাসে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে ৩টি প্রধান দাবি জানায়। এগুলি হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমা আরোপ করা। ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চাপ বাড়িয়েছেন। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। এদিকে ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেও উত্তেজনা বেড়েছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে। তবে ইরান সরকার বলছে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল এবং এতে বহু সদস্য নিহত হয়েছেন। পশ্চিম তীর নিয়ন্ত্রণে নতুন নিয়ম, দখল স্থায়ী করছে ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ ধাপে ধাপে স্থায়ী করতে যাচ্ছে ইসরায়েল। নতুন প্রশাসনিক ব্যবস্থাগুলো সে উদ্দেশ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে এলাকাটিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সুযোগ আর থাকবে না। মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছেন জ্বালানি মন্ত্রী এলি কোহেন। তিনি বলেন, পশ্চিম তীরে সম্প্রতি যে নতুন প্রশাসনিক ক্ষমতা ও বিধান কার্যকর করা হয়েছে, তার উদ্দেশ্য বাস্তবিক অর্থে সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব জোরদার করা। এলি কোহেনের ভাষায়, এসব পদক্ষেপ এমন একটি বাস্তবতা তৈরি করছে যার ফলে ভবিষ্যতে সেখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সুযোগ আর থাকবে না। ইসরায়েলের এই ঘোষণার পর পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নতুন সিদ্ধান্তগুলোর তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এসব পদক্ষেপের লক্ষ্য দখলকৃত পশ্চিম তীরকে কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা বা সেখানে ইসরায়েলের দখল স্থায়ী করা। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ৩৪ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। তারা ভবিষ্যতে এই অঞ্চলকে নিজেদের রাষ্ট্র হিসেবে দেখতে চান। সম্প্রতি ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটে অনুমোদন হওয়া নতুন সিদ্ধান্তে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সুযোগ আরও বাড়ছে। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা কিছু এলাকাতেও ইসরায়েলের প্রশাসনিক ক্ষমতা সম্প্রসারণের পথ তৈরি হচ্ছে। এছাড়া সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথও বন্ধ হচ্ছে।
জাতিসংঘ বলছে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ। সূত্র আল জাজিরা, এপি। বিক্ষোভের পর ইরানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কঠিন পরিণতির আশঙ্কা। দেশব্যাপী সাম্প্রতিক বিক্ষোভের পর ইরানে বহু বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যুদ্ধের আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির অর্থনীতি আলো সংকটে পড়েছে। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও বিচার বিভাগ বন্ধের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি। তবে তেহরানের মধ্য ও উত্তরাঞ্চলে তরুণদের জনপ্রিয় বহু ক্যাফে, রেস্তোরাঁ, আর্ট গ্যালারি ও আইসক্রিম পার্লার সাম্প্রতিক দিনগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে তাদের কন্টেন্ট দেশের নিয়ম ও পুলিশি বিধি লঙ্ঘন করেছে। স্থানীয়রা বলছেন, এসব প্রতিষ্ঠানের অনেকেই ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভে সংহতি জানিয়ে ধর্মঘট বা ইনস্টাগ্রামে সমর্থন প্রকাশ করেছিল। মঙ্গলবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাসের ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স 81 বছর বয়সী ব্যবসায়ী মোহাম্মদ আলী সাইদিনিয়ার একটি স্বীকারোক্তিপত্রের ছবি প্রকাশ করে। সাইদিনিয়া ও তার পরিবার দেশজুড়ে জনপ্রিয় ক্যাফে ও খাদ্য ব্র্যান্ড পরিচালনা করতেন। বিচার বিভাগ জানিয়েছে, বিক্ষোভ পরবর্তী সময়ে তাকে কারাবন্দী করা হয়েছে। তার সব ব্যবসা বন্ধ ও সম্পদ জব্দ করা হয়েছে। অস্থিরতার সময় হওয়া ক্ষতির ক্ষতিপূরণ সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বাজারের সমস্যার কারণে এবং কারখানার অর্থায়নের প্রয়োজনে আমার ছেলে ভুলবশত তেহরান বাজারের সঙ্গে তাল মিলিয়ে দোকান বন্ধের ঘোষণা দিয়েছিল। আমরা এখন আমাদের ভুল বুঝতে পেরেছি এবং প্রিয় দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। ইরান সরকার দাবি করেছে, অস্থিরতার সময় 3117 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা এসব সহিংসতার জন্য দায়ী। অন্যদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগ তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির সর্বশেষ হিসাবে বলা হয়েছে 6964 জন নিহত হয়েছে। এছাড়া আরও 11730টি ঘটনার তদন্ত চলছে। জাতিসংঘের বিশেষ দূত মাইশাতো বলেছেন, প্রকৃত সংখ্যা 20,000-এর বেশি হতে পারে, তবে ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে তথ্য পাওয়া কঠিন। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের 1 মাসেরও বেশি সময় পরও ইরানের অর্থনীতি চাপে রয়েছে। মঙ্গলবার খোলা বাজারে 1 মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর ছিল প্রায় 16,20,000 রিয়াল। এটি গত মাসের সর্বনিম্ন রেকর্ডের কাছাকাছি। তেহরানের গ্র্যান্ড বাজারে বেশিরভাগ দোকান খোলা থাকলেও বেচাকেনা আগের তুলনায় অনেক কম। এক ব্যবসায়ী জানান, কয়েক সপ্তাহ খুব খারাপ বিক্রির পর এখন আগের তুলনায় প্রায় 60% ফিরেছি। বেশিরভাগ লেনদেন নগদে হচ্ছে, কেউই চেক ব্যবহার করতে আগ্রহী নয়। ডাউনটাউনের জমহুরি এলাকাতেও দোকান খোলা থাকলেও সেখানে নিরাপত্তা বাহিনীর তৎপরতা দেখা গেছে। মাঝে মাঝে চেকপোস্ট বসানো হচ্ছে এবং টহল জোরদার করা হয়েছে। এদিকে 1979 সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বুধবার দেশজুড়ে র্যালি ও সমাবেশের আয়োজন করছে সরকার। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জনগণকে এসব কর্মসূচিতে অংশ নিয়ে শত্রুকে হতাশ করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ কর্মকর্তারাও জনগণকে যোগ দিতে বলেছেন। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন, গাজায় মানুষ বাষ্পীভূত, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। 2024 সালের 10 আগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে ইসরায়েলি হামলার পর ধোঁয়াটে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে নিজের ছেলে সাদকে খুঁজছিলেন ইয়াসমিন মাহানি। স্বামীকে চিৎকার করতে দেখলেও ছেলের কোনো সন্ধান পাননি তিনি। সোমবার সম্প্রচারিত আল জাজিরা আরবির এক অনুসন্ধানে মাহানি বলেন, আমি মসজিদে ঢুকে দেখেছি রক্ত আর মাংসের ওপর দিয়ে হাঁটছি। কয়েকদিন ধরে হাসপাতাল আর মর্গে খুঁজেছি, কিন্তু সাদের কোনো চিহ্ন পাইনি, এমনকি দাফনের জন্য একটি লাশও নয়। এটাই ছিল সবচেয়ে কঠিন। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত 72,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এই সহিংসতার মধ্যে মাহানির মতো হাজারো ফিলিস্তিনি রয়েছেন যাদের স্বজনরা নিখোঁজ হয়ে গেছেন, কোনো লাশ বা দেহাবশেষ ছাড়াই। আল জাজিরা আরবির অনুসন্ধানী প্রতিবেদন দ্য রেস্ট অফ দ্য স্টোরি অনুযায়ী গাজার সিভিল ডিফেন্স দল 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে 2842 জন ফিলিস্তিনিকে বাষ্পীভূত হিসাবে নথিভুক্ত করেছে। এসব ঘটনায় রক্তের ছিটা বা দেহের ক্ষুদ্র অংশ ছাড়া আর কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়নি। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আল জাজিরাকে জানান, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে নির্মূলের পদ্ধতি অনুসরণ করে হিসাব করে থাকে।
তিনি বলেন, যদি কোনো পরিবার জানায় ঘরে 5 জন ছিল এবং আমরা মাত্র 3টি অক্ষত মৃতদেহ পাই, তবে বাকি 2 জনকে বাষ্পীভূত হিসাবে গণ্য করা হয়, যখন বিস্তৃত অনুসন্ধানেও জৈবিক চিহ্ন পাওয়া যায় না। বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাগুলোর জন্য ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাপীয় ও থার্মোবারিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছেন। এসব অস্ত্র, যেগুলো ভ্যাকিউম বা এরোসল বোমা নামেও পরিচিত, 3500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সৃষ্টি করতে সক্ষম। রাশিয়ার মাসরিক বিশেষজ্ঞ ভ্যাসিলি ফাতিঘারোভ বলেন, থার্মোবারিক অস্ত্র শুধু মানুষ হত্যা করে না, তারা পদার্থকেও ধ্বংস করে। বিস্ফোরণের সময় জ্বালানির মেঘ ছড়িয়ে বিশাল আগুনের গোলা ও ভ্যাকিউম প্রভাব তৈরি হয়। তিনি জানান, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও টাইটেনিয়াম গুঁড়ো ব্যবহারের ফলে তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তদন্তে আরও বলা হয়, ট্রাইটোনাল নামের বিস্ফোরক, যা টিএনটি ও অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ এবং যুক্তরাষ্ট্রে তৈরি MK-84 বোমায় ব্যবহৃত, এই চরম তাপের উৎস হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এসব নির্বিচার অস্ত্রের ব্যবহার নয়তো ইসরায়েলি নয়, বরং এর পশ্চিমা সরবরাহকারীদেরও দায়বদ্ধ করে। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আইন প্রভাষক ডায়ানা বাট্টু বলেন, এটি শুধু ইসরায়েলি গণহত্যা নয়, এটি একটি বৈশ্বিক গণহত্যা। দোহায় আল জাজিরা ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে এসব অস্ত্রের অব্যাহত সরবরাহ দেখতে পাচ্ছি। তারা জানে এসব অস্ত্র যোদ্ধা ও শিশুর মধ্যে পার্থক্য করে না, তবুও সরবরাহ বন্ধ করছে না। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এমন অস্ত্রের ব্যবহার যুদ্ধপরাজয়ের শামিল উল্লেখ করে বাট্টু প্রশ্ন তোলেন, বিশ্ব জানে ইসরায়েল এসব নিষিদ্ধ অস্ত্রের মালিক এবং ব্যবহার করে, তাহলে কেন তাদের জবাবদিহিতার বাইরে রাখা হচ্ছে? গাজায় 8000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে দেশটি এই পদক্ষেপ নিচ্ছে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াই প্রথম দেশ হিসেবে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করল। ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুনতাক জানিয়েছেন, সেনাদের প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে। গাজায় তারা মূলত চিকিৎসা ও প্রকৌশলগত কাজ পরিচালনা করবেন। গত মাসে ঘোষিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। এই পর্ষদকে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বাহিনীটি গাজার সীমান্ত নিরাপত্তা এবং হামাসের নিরস্ত্রীকরণ সহ অঞ্চলটির অসামরিকীকরণে কাজ করবে। 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পর্ষদ গাজার নতুন টেকনোক্র্যাট সরকার এবং যুদ্ধপরবর্তী পুনর্গঠন কার্যক্রমও তদারকি করবে। সেনা মোতায়েনের সময় ও তাদের সুনির্দিষ্ট ভূমিকা এখনও চূড়ান্ত না হলেও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এ সিদ্ধান্তে অটল রয়েছেন। তবে গাজায় মার্কিন ভূমিকার কারণে ইন্দোনেশিয়ার কিছু ইসলামী গোষ্ঠী এ সিদ্ধান্তে সমালোচনা করেছে। এর জবাবে প্রাবোও যুক্তি দিয়েছেন, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইন্দোনেশিয়ার দায়িত্ব। এটি শেষ পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করতে সহায়তা করবে বলেও তিনি মনে করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম কানের তথ্যমতে দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী একটি এলাকায় ইন্দোনেশীয় সেনাদের জন্য ব্যারাক তৈরির জায়গা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। সেখানে কয়েক হাজার সেনার থাকার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে তুরস্ক ও অন্যান্য মুসলিম দেশগুলো গাজায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, তারা কেবল শান্তিরক্ষী হিসেবে কাজ করবে এবং হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় কোনোভাবেই জড়াবে না।